আসসালামু আলাইকুম। আজকে কোনো গতানুগতিক ক্লাস নিতে আসিনি। আজকে এখানে আলোচনা করতে এসেছি এসএসসি 26 ব্যাচদের যে সামনে এসএসসি এক্সাম আছে সেই এক্সামের দিক নির্দেশনামূলক কিছু কথা বলতে আর কি। তো অনেকের হয়তো বা ভালো লাগবে না, তারা এখনই ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ এটা অনেক সময় তোমার নষ্ট করতে পারে, এবং যাদের এটা প্রয়োজন মনে করছো যে এটা দিক নির্দেশনা হলে ভালো একটা রেজাল্ট করতে পারবে, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করা যায়। তো আমাদের সমাজে আমরা সামাজিকভাবে স্টুডেন্টকে দুই ক্যাটাগরিতে ভাগ করে রেখেছে। আসলে বাস্তবে এমন কোনো ক্যাটাগরি নেই, সকল স্টুডেন্টই সমান, কিন্তু আমাদের সামাজিকভাবে বা বিভিন্ন উপায়ে রেজাল্টের রোল এসবের ভিত্তিতে আমরা দুই টাইপের স্টুডেন্টকে ভাগ করেছি, যে এভারেজ স্টুডেন্ট আর আরেকটা হলো টপার। এভারেজ আর টপার দুই ক্যাটাগরিতে। এই যে দুই ক্যাটাগরি স্টুডেন্ট, আসলে বাস্তবে কিন্তু এমন কোনো ক্যাটাগরি থাকে না, কিন্তু আমরা সামাজিকভাবে দুই ক্যাটাগরি করে রেখেছি। এখন অনেকের চিন্তা ভাবনা থাকে যে ভাইয়া আমি তো এভারেজ স্টুডেন্ট আর ও তো টপার স্টুডেন্ট, ও পরীক্ষা দিলে এক্সাম অনেক ভালো করে, আমি তো করতে পারছি না। যদি এমন সমস্যা তুমি ভোগো তাহলে তোমার আসলে সেলফ কনফিডেন্সের অভাব। আসলে এভারেজ স্টুডেন্ট এবং টপার স্টুডেন্ট বলে বাস্তবে কিছু নেই। টপার যারা, তাদের যদি তুমি ডেইলি রুটিন ফলো করো তাহলে তারা কি করে, প্রতিদিনের পড়া প্রতিদিন করে, এটা টপার প্রতিদিনের পড়া প্রতিদিন করে, তার একটা কি থাকে, রুটিন থাকে। সে নিয়মিত স্কুল বলো প্রাইভেট বলো ওগুলার ক্লাস করে এবং সেগুলার নোট রাখে। তাছাড়া বাড়িতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় সে পড়ার জন্য ব্যয় করে। পুরোপুরি একদম টপার হইতে হলে তোমাকে কি করতে হবে, কঠোর পরিশ্রম দিতে হবে। এটা হলো প্রথম শর্ত। এখন আসলে এভারেজ স্টুডেন্ট, একজন টপার স্টুডেন্টের ব্রেনও যেমন, একজন এভারেজ স্টুডেন্টের ব্রেনও তেমন। হ্যাঁ, এখানে কিছু কিছু এক্সেপশনাল থাকে, কিছু কিছু বাচ্চা থাকে একটু ট্যালেন্টেড হয়, তারা অল্পতে অনেক কিছু বুঝে যায়, এবং কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা একটু কম ট্যালেন্টেড হয়, অর্থাৎ একটু কম বুঝে। তো এটা আসলে ম্যাটার করে না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি যে আমার এমন অনেক ফ্রেন্ডও আমি দেখেছি যারা তোমার 8 এ রেজাল্ট খারাপ, এসএসসি তে রেজাল্ট খারাপ, কিন্তু বর্তমানে কিন্তু মেডিকেল কলেজে পড়ে, নাম বলছে না, বাট সে কিন্তু মেডিকেল কলেজে পড়ে এবং একটা ভালো পজিশনে আছে। তো আসলে তুমি দেখো, সে কিন্তু আমাদের যে পড়াটা মুখস্থ করতে 3 ঘন্টা সময় লাগতো, সে কিন্তু সেটা 6 ঘন্টা যাবত পড়তো। তো সে এত ভালো জায়গাতে যাওয়ার কারণ কি, তার পরিশ্রম। আমরা 3 ঘন্টাতে আমরা ভাবতাম যে এই পড়াটা তো আমার 3 ঘন্টাতে হবে, আমরা 3 ঘন্টা সময় দিতাম না, যা 3 ঘন্টাতে হবে, আজকে না দিয়ে কালকে দিব। কিন্তু পরবর্তীতে আমাদের ওই পড়াটা কমপ্লিট করা হতো না, কিন্তু সে জানতো যে আমি একটু দুর্বল, আমাকে এখানে 6 ঘন্টা সময় দেওয়া লাগবে। সে নিয়মিত 6 ঘন্টাটা সে দিত, এবং তার বেনিফিট সে পাইছে। পরে যখন অ্যাডমিশনের সময় সে একটা ভালো জায়গাতে চান্স পাইছে। তাহলে আমরা বলতে পারি যে এভারেজ স্টুডেন্ট বলে কিছু নেই, দুর্বল স্টুডেন্ট বলে কিছু নেই। হ্যাঁ, কিছু এক্সেপশনাল থাকে, কিছু মানুষের অল্পতেই পড়া মুখস্থ হয়, কিছু মানুষের অল্পতে পড়া মুখস্থ হয় না, তাদের একটু সময় লাগে, তাদের একটু পরিশ্রম দেওয়া লাগে। তো যারা এভারেজ স্টুডেন্ট, তাদের যে বৈশিষ্ট্য, সে প্রতিদিনের পড়া প্রতিদিন করে না, প্রতিদিন পড়ে না, তার কোনো রুটিন নেই, তার লাইফ বিশৃঙ্খলা, তার কোনো রুটিন নেই। সে কি করে, নিয়মিত ক্লাসে আসে না, ক্লাসে না আসলে সে নোটও করে না, নোট রাখে না কোনো কিছু। 2 দিন পরে যদি প্রশ্নটা আসে, তো ভাই আপনি এই প্রশ্নটা করাননি। আমি নিজে বাস্তবে আমি এটার সম্মুখীন হয়েছি, একটা প্রশ্ন দিয়েছে, আমার একটা স্টুডেন্ট বলছে যে ভাইয়া আপনি এটা করেন না, হয়তো সে ক্লাসে আসেনি বা হয়তো সে অমনোযোগী ছিল। তো এটা হলো এভারেজ স্টুডেন্টের বৈশিষ্ট্য। এবং সে দিনে কোনো দিন সে দেখা যায় 12 ঘন্টা পড়ছে, কোনো দিন দেখা যায় সে 1 মিনিটও পড়েনি, বই ছয়নি, ধরেনি বই। তো এমন যদি হয়, তোমার যদি ধারাবাহিকতা রক্ষা করতে না পারো পড়ালেখার মধ্যে, তাহলে তোমার রেজাল্ট ভালো হবে না। তো তোমাকে এই যে বদ অভ্যাস গুলো আছে, এগুলো থেকে বের হয়ে এখানে আসতে হবে। দ্বিতীয়ত, সামনে যেহেতু এক্সাম, সেহেতু তোমাকে বিভিন্ন ভাবে টেস্ট দিতে হবে, নিজেকে যাচাই করতে হবে তোমার অবস্থানটা কোথায়। তুমি যখন তোমার অবস্থানটা বুঝতে পারবে, তখন তুমি তোমার দুর্বলতা ধরতে পারবে, তোমার শক্তিশালী দিকগুলো ধরতে পারবে, এবং তখন তোমার দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। এখন দেখো, সময় আসছে তোমাদের কতদিন, 32 থেকে 30 দিন সময় আছে, অনেক কম সময় অনেকের কাছে মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় এই 32 থেকে 30 দিনকে সঠিকভাবে ব্যবহার করলে তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলি,
যারা একটা ভালো রেজাল্ট করতে যাচ্ছ তাদেরকে আসলে তোমাদের যে সায়েন্সের সাবজেক্ট গুলো আছে ওগুলো একটু গুরুত্ব দিতেই হবে, ওগুলো সারা বছর পড়ছো। এবং পাশাপাশি যেগুলা সায়েন্সের সাথে রিলেটেড নয়, যেমন সাহিত্যের বিষয় ধরো, যেমন বাংলা, ইংরেজি কিংবা তোমার বাংলাদেশের বিশ্ব পরিচয়, এগুলোর প্রতি গুরুত্ব বেশি দিতে হবে। দেখো এগুলো তুমি সারা বছর তেমন ভাবে সময় দাওনি এবং এখানে তুমি কিন্তু দুর্বল হয়ে আছো। তাছাড়া তোমার একটা ভালো রেজাল্ট আনার জন্য বহু নির্বাচনী প্রশ্ন একটা ভালো মার্ক নিয়ে আসা দরকার। এখন বলো তো বহু নির্বাচনী পরীক্ষায় তুমি ভালো মার্ক কিভাবে আনবে? তোমাকে আগে বোর্ড বইটা ভালোভাবে ফলো করতে হবে। আমরা কি করি, গাইডের পেছনে পড়ে থাকি যে গাইড যাই ভালো করে পড়বে, গাইড যাই মুখস্থ করবে তার রেজাল্ট ভালো হবে। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। গাইড বা সহায়ক বইগুলো আসলে তোমাকে সাহায্য করার জন্য আছে, এটা তোমার মূল জায়গা না যে তুমি শিখবে আসলে পাঠ্য বই থেকে। তোমাকে যে বইটা সরকারি ভাবে স্কুল থেকে দেওয়া হয়েছে, এই পাঠ্য বইগুলো যখন তুমি সুন্দরভাবে বুঝে কমপ্লিট করবে, তাহলে বিশ্বাস করো ভাইয়া, তুমি ফিজিক্সে বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো কিংবা বাংলা, ইংরেজি, হাবিজাবি যেগুলোতে বলো, তোমার কোনো পরীক্ষার রেজাল্ট খারাপ হবে না। এখন আসো আমি যে সাবজেক্ট দুটো পড়াই, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, ভাইয়া অনেকেই বলে ভাইয়া ফিজিক্স বুঝি না, কেমিস্ট্রি বুঝি না। আমার কাছে বেশিরভাগ সমস্যা আছে কেমিস্ট্রি বুঝি না, ভাই কেমিস্ট্রি মজা লাগে না। অনেক যারা ম্যাথ ভালো পারে তাদের কাছে অনেকেই বলে ভাই কেমিস্ট্রি বুঝি না, বা অনেকে যারা ম্যাথ ভালো পায় না তারা বলে ফিজিক্স বুঝি না। তো তোমাদের আসলে সমস্যাটা কি, তোমার নিয়মিত ক্লাস করনি, হয়তো বা বোঝার চেষ্টা করনি, অথবা তোমার এমন কারো কাছে পড়েছো যে তোমাকে মজা করে বিষয়গুলো পড়াইতে পারেনি। সমস্যা অনেক রকম হইতে পারে। তো এখন এই সামান্য কিছু দিনের মধ্যে তুমি এটা কভার করতে চাচ্ছ, একটা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ, একটা ভালো ফলাফল করতে চাচ্ছ, তো তোমার কিভাবে পড়তে হবে? তো আগে কেমিস্ট্রি বইটা হাতে নাও, নেওয়ার পর যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে তুমি দেখো, কোন থেকে বারবার প্রশ্ন আসছে, কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসছে, ওই টপিক গুলা তুমি কমপ্লিট করো। অনেক ভাইয়া দেয় যে 100% কমন, 200% কমন, 300% কমন, তোমরা ওটাতে গলে যাও। আসলে বাস্তবে তুমি নিজেও কমন দিতে পারবা। তুমি যদি একটু ভালোভাবে গবেষণা করো, রিসার্চ করো, তুমি দেখতে পারবে যে কোন প্রশ্ন কিভাবে আসছে। তুমি এমসিকিউ দেখবা, একই রকম এমসিকিউ গত বছর 3টা বোর্ডে আসছে, তার আগের বছর 2টা বোর্ডে আসছে, তুমি বুঝতে পারছো যে এইরকম এমসিকিউ আসবে। ওটা ভালো করে গুরুত্ব দাও। আমি যখন মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলাম তখন মেডিকেলের ভাইয়া গুলো আমাদেরকে একটা বিষয় বলতো যে তুমি যে বিষয়গুলো জানো ওই বিষয়গুলো আরো ভালো করে পড়ো, যে বিষয়গুলো কঠিন তুমি জানো না ওই বিষয়গুলো পড়বে, কিন্তু তুমি যখন দেখছো যে এটা তুমি পাচ্ছ না তখন তুমি একটু ওটাকে এড়িয়ে চলো। কেন চলো? কারণ দেখো, তুমি যদি 100 মার্কের চিন্তা করো তাহলে তোমার এখানে তুমি পারা জিনিস পাবে 90 মার্ক এবং অপারা জিনিস পাবে যেগুলো তুমি পারো না এমন মার্ক হবে 10 মার্ক। তো তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট ভালো রেজাল্ট করার জন্য? অবশ্যই 90 মার্ক। এই যে 90% মার্ক তুমি জানা জিনিস থেকে পাবে, এটা তোমার কাছে ইম্পর্টেন্ট। তুমি এটা কোনো না কোনো ভাবে পড়েছো, কোনো না কোনো ভাই তোমাকে দেখিয়েছে, কোনো না কোনো স্কুলের স্যার তোমাকে এটা দেখিয়েছে। এখন তো অনলাইন প্ল্যাটফর্ম আছে, কত অনলাইনে টিচার আছে, তাদের কাছে তুমি এই জিনিসগুলো দেখেছো। আগে এগুলো 90% বিষয়গুলোর উপর গুরুত্ব দাও। তারপরে কিছু ব্যতিক্রম, কিছু কঠিন বিষয় আছে যেগুলো 10% তোমার যদি সময় থাকে এগুলো দেখো। এখন যাদের টার্গেট 100তে 100 তাদেরকে আমি একটা সাজেশন দিই, তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে ওগুলো ভালো করে করো, বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালো করে করো, এবং তথ্য বিষয়গুলো বা ম্যাথমেটিক্স, যদি ফিজিক্সের কথা চিন্তা করো তাহলে ম্যাথমেটিক্স বাড়িতে ভালো করে পড়ো। পড়ো বলতে কি প্র্যাকটিস করো, আসলে ম্যাথ আসলে প্র্যাকটিসের বিষয়, তুমি যত প্র্যাকটিস করবে তত ভালো স্টুডেন্ট হবে। আমি আমার লাইফের একটা অভিজ্ঞতা দিই, আমি অলওয়েজ যখন এমন ধরনের একটা ভিডিও বানাই আমার নিজের লাইফ থেকে আসলে কথা বলি। আমি যখন 6 থেকে ক্লাস 7 এ উঠতে চাই গেছিলাম তখন আমার ম্যাথে মার্ক আসছিল মাত্র 34। আমি এটা আমার সব স্টুডেন্টকে বলি, হয়তো অনেকে বিশ্বাস করে, হয়তো অনেকে বিশ্বাস করে না আর কি। যাক, আমার ম্যাথে মার্ক ছিল 34 এবং বাংলাদেশের নিয়ম অনুযায়ী 33 আসলে পাস ধরা হয়, মানে আমি 1 মার্কের জন্য কোনোভাবে পাস করেছি, হয়তো বা স্যারের দয়া হয়েছে পাস করাই দিছে। আমার ম্যাথে অবস্থা ছিল। 7 এ উঠলাম, আমার ফুফাতো ভাই ছিল, তো ফুফাতো ভাইয়ের কাছে আমি যখন, আমার বাবা মা আমাকে বললো যে ফুফাতো ভাইয়ের কাছে ম্যাথটা দেখাই নাও, ফুফাতো ভাই কি করতো, আমাকে ম্যাথ যদি 2টা দিত তাহলে ওই টাইপের ম্যাথ আমার আরো 10টা মনে করো হোমওয়ার্ক দিত, কিন্তু 10টা এভাবে দিত না। একটা ম্যাথ তোমাকে আরো 2 বা 3বার করে করতে হতো। মনে করো 10টা ম্যাথ হোমওয়ার্ক দিচ্ছে, মানে আমার 30টা ম্যাথ করা লাগছে। এইভাবে ম্যাথ প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ এরকম হয়েছে, ক্লাস 8 এ আমাদের স্কুল থেকে মডেল টেস্ট পরীক্ষাতে মাত্র 5 জন ক্লাস পেয়েছে ম্যাথে, এবং তার মধ্যে আমি ছিলাম। আমি কিন্তু আহামরি খুব ভালো মাপের স্টুডেন্ট ছিলাম না স্কুল লাইফে, আমি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট আর কি। তারপরে তুমি এসএসসি বলো, ইন্টার বলো, কখনো ম্যাথে আমার ক্লাস ছোটেনি। এটার একটাই রিজন, কারণ তুমি ম্যাথ প্র্যাকটিস করেছো। এখন আসো, তোমার ফিজিক্সে একই রকম অঙ্ক বারবার ঘুরায় ঘুরায় বোর্ডে আসে, ওই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে, শিওর নাও।
তোমার ওই যে ভাইয়ের পিছনে ছোট লাগবে না, ভাই 100% আপনি সাজেশন দেন বা 200% সাজেশন দেন, দরকার নাই। তুমি নিজের সাজেশন নিজে বানাও, বই খুলে দেখো, তুমি একটু যে বোর্ড কোশ্চেনের যে প্রশ্নগুলো আসছে ওগুলো নিয়ে একটু আলোচনা করো, পর্যালোচনা করো, দেখো। তুমি দেখলে তুমি নিজে বুঝতে পারবে কোন প্রশ্নগুলো বারবার আসে, কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আসলে সাজেশনটা খুবই হেট করি। সাজেশন আসলে তোমার জ্ঞানকে সীমাবদ্ধ করে, কিন্তু যেহেতু কম সময়, সেহেতু তোমাকে নিজের সাজেশন নিজেই বানাই নিতে হবে। অন্য কোনো ভাইয়া, অন্য কোনো টিচারের উপর নির্ভরশীল হওয়া যাবে না। তুমি যখন নিজের সাজেশন নিজে বানাবা, নিজের দুর্বলতা নিজেই বুঝবা, তখন তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো মাথায় রাখবা, তোমার সেলফ কনফিডেন্স অনেক অনেক দরকার। আর একটা আপু, সিনিয়র আপু, আমার আপুটার কথাটা বা উক্তিটা আমার খুবই ভালো লেগেছিল, যে আপু বলেছিল যুদ্ধ এবং পরীক্ষাতে কখনো প্রস্তুতি ছাড়া যেতে হয় না। যুদ্ধ যদি তুমি ঢাল তরোয়ার ছাড়া যাও, তাহলে তুমি যেমন যুদ্ধ করতে পারবে না, তেমন পরীক্ষাতে অন্যের ভরসায় যাওয়া যাবে না। নিজের ভরসায় যাও, পরীক্ষাতে যাবা সেলফ কনফিডেন্স নিয়ে যাবা, যে যা হবে আমি দেখবো। আমি আমার নিজের একটা থিওরি বলি, আমি অলওয়েজ মনে করি এক্সাম একটা খেলা, গেম। তো খেলাতে যেমন হার জিত থাকে, এক্সামে ভালো মন্দ থাকে। খেলাতে একটা হেরে গেলে তোমার মনে যেমন দুঃখ লাগে, এক্সামে একটা পরীক্ষা খারাপ হলে তোমার মনে দুঃখ লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু খেলায় এক ম্যাচ যদি তুমি হেরে যাও, তার মানে এই না তুমি জীবনের সম্পূর্ণ খেলাটাই হেরে গেছো, তুমি আর কোনো খেলায় জিততে পারবে না, এমন না। একটা খেলায় হেরেছো, ওখান থেকে শিক্ষা নাও, পরবর্তী খেলাগুলো ভালো খেলবে। তো এক্সামকে এত এত তো ভয়ঙ্কর বিষয় হিসেবে নেওয়ার দরকার নেই। এটাকে সহজভাবে গুছিয়ে একটা প্রিপারেশন নাও, রুটিন করে, যে আমি যেটা বললাম এইভাবে পড়ো নিয়মিত, এবং একটা টেস্ট দেওয়ার ব্যবস্থা করো। প্রতিদিন একটা টেস্ট দাও, টেস্টের উপর থাকো, তুমি তোমার দুর্বলতাকে খুঁজে বের করো, নিজে চেষ্টা করো, নিজের উপর ডিপেন্ডেন্ট হও। কোনো ভাইয়া, কোনো স্যার তোমাকে কি সাজেশন দিচ্ছে, কি পড়াচ্ছে, এগুলো ফলো করার প্রয়োজন আছে, কিন্তু আগে নিজের উপর আত্মবিশ্বাস আনো, যে হ্যাঁ ভাই আমি পারবো। প্রত্যেকটা টপার হওয়ার পেছনের মূল গল্পটা হলো তাদের পরিশ্রম, এবং পরিশ্রমী মানুষগুলো খুবই আত্মবিশ্বাসী হয়। যদিও ওভার কনফিডেন্স হওয়া ভালো না, কিন্তু আত্মবিশ্বাসী হওয়াটা অনেক অনেক দরকার। তুমি যে কোনো কাজে, বিজনেস করতে যাও, চাকরি করতে যাও, তুমি এক্সামের ক্ষেত্রে যাও, সব কাজে তোমার একটা আত্মবিশ্বাসী হওয়ার খুবই প্রয়োজন আছে। তো যাই হোক, অনেক কথা বললাম অ্যাজ এ বড় ভাই, এবং আমার কাছে মনে হয়েছে যে এমন ভিডিও বানানো দরকার। এমন ধরনের ভিডিও তুমি ফেসবুকে, ইউটিউবে অনেক অনেক পাবে। আমার ভিডিও বিশেষ কিছুই নেই, তোমার কাছে হয়তোবা তোমার অনেক সময় নষ্ট হয়েছে, তার জন্য আমি আসলে দুঃখিত। তো আজকে এতটুকুই। ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট আমরা আশা করছি, তোমার বাবা মা আশা করছে, আমরাও আশা করছি, ইনশাল্লাহ তুমি পারবা। কিন্তু ভালো রেজাল্ট যদি না হয়, তাহলে তুমি ভেঙে পড়বে, তেমন কিছু না। জীবনে আসলে সব ক্ষেত্রে রেজাল্টই খুবই দরকার। আমি যেমন বললাম, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ভাই এসএসসি তে রেজাল্ট খারাপ, 8 এ রেজাল্ট খারাপ, আলহামদুলিল্লাহ এখন ও একটা মেডিকেল কলেজে পড়ে। তো আসলে রেজাল্ট দরকার, কিন্তু নিজেকে এটা ভাবতে হবে রেজাল্টই সব, বাট রেজাল্ট ভালো করার চেষ্টা করতে হবে। যেহেতু তোমার এই রেজাল্টটা অ্যাডমিশনের সময় খুবই উপকার দেবে, সে তো রেজাল্ট ভালো করার চেষ্টা করতে হবে। এবং রেজাল্ট ভালো করার মূল চাবিকাঠি হলো পরিশ্রম। নিজেকে সময় দাও। এখনো তোমার যে বাজে অভ্যাসগুলো আছে, ফোন নিয়ে ফোন টিপা, রিলস দেখা, কিংবা যে অভ্যাসগুলো আছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এগুলো বাদ দাও। ঈদটা ভালোভাবে পালন করো, যেহেতু ঈদ আনন্দের সময়। এই সময়টা তুমি যদি ঈদ পালন করো, তোমার মনটা মানসিক শান্তি আসবে, এবং এই মানসিক শান্তিটা আগামী পরিশ্রম, আগামী কষ্টগুলো যে তুমি করবা তোমার ভবিষ্যতের জন্য, সেগুলা মানে করার সাহস যোগাবে আর কি। তো ঈদের সময়তে তুমি বই নিয়ে বসে আছো, এমনও হবে না। ঈদের সময়টা বইটা একটু ছাড়ো, 2 দিন 3 দিন একটু রিল্যাক্স হও, তারপর আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করো। তোমাদের ভালো একটা সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।